আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। পরে সিরাজউদ্দিন হোসেন, বর্তমানে দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক, এবং আরও দুই একজন বন্ধু আজাদ অফিসে চাকরি করত। তারা ফাঁকে ফাঁকে দুই একটা সংবাদ ছাপত। দৈনিক মর্নিং নিউজের কথা বাদই দিলাম। ওই পত্রিকা যদিও পাকিস্তান আন্দোলনকে পুরাপুরি সমর্থন করত, তবুও ওটা একটা গোষ্ঠীর সম্পত্তি ছিল, যাদের শোষক শ্রেণী বলা যায়। আমাদের সংবাদ দিতেই চাইতো না। ওই পত্রিকা হাসিম সাহেবকে মোটেই পছন্দ করত না। ছাত্র ও লীগ কর্মীরা হাসিম সাহেবকে সমর্থন করত, তাই বাধ্য হয়ে মাঝে মাঝে সংবাদ দিত। আমরা বুঝতে পারলাম অন্ততপক্ষে একটা সাপ্তাহিক খবরের কাগজ হলেও আমাদের বের করতে হবে, বিশেষ করে কর্মীদের মধ্যে নতুন ভাবধারার প্রচার করার জন্য। হাসিম সাহেবের পক্ষে কাগজ বের করা কষ্টকর, কারণ টাকা পয়সার অভাব। শহীদ সাহেব হাইকোর্টে ওকালতি করতে শুরু করেছেন। তিনি যথেষ্ট উপার্জন করতেন। ভালো ব্যারিস্টার হিসাবে কলকাতায় নামও ছিল। কলকাতায় গরিবরাও যেমন শহীদ সাহেবকে ভালোবাসতেন, মুসলমান ধনিক শ্রেণীকেও শহীদ সাহেব যা বলতেন শুনত। টাকা পয়সার দরকার হলে কোনোদিন অসুবিধা হতে দেখি নাই। হাসিম সাহেব শহীদ সাহেবের কাছে প্রস্তাব করলেন কাগজটা প্রকাশ করতে, এবং বললেন যে একবার যে খরচ লাগে তা পেলে আর জোগাড় করতে অসুবিধা হবে না। নুরুদ্দিন ও আমি এই দুইজনই শহীদ সাহেবকে রাজি করতে পারবো, এই ধারণা অনেকেরই ছিল। আমরা দুইজন একদিন সময় ঠিক করে তার সাথে দেখা করতে যাই এবং বুঝিয়ে বলি বেশি টাকা লাগবে না, কারণ সাপ্তাহিক কাগজ। আমাদের মধ্যে ভালো ভালো লেখার হাত আছে, যারা সামান্য হাত খরচ পেলেই কাজ করবে। অনেককে কিছু না দিলেও চলবে। আরও দু একবার দেখা করার পরে শহীদ সাহেব রাজি হলেন। মুসলিম লীগ অফিসের নিচের তলায় অনেক খালি ঘর ছিল, তাই জায়গার অসুবিধা হবে না। হাসিম সাহেব নিজেই সম্পাদক হলেন এবং কাগজ বের হলো। আমরা অনেক কর্মী রাস্তায় হকারি করে কাগজ বিক্রি করতে শুরু করলাম। কাজী মোহাম্মদ ইদ্রিস সাহেবই কাগজের লেখাপড়ার ভার নিলেন। সাংবাদিক হিসাবে তার যথেষ্ট নাম ছিল, ব্যবহারও অমায়িক ছিল। সমস্ত বাংলাদেশেই আমাদের প্রতিনিধি ছিল। তারা কাগজ চালাতে শুরু করলো। বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে কাগজটা জনপ্রিয়তা অর্জন করতে লাগলো। হিন্দুদের মধ্যেও অনেকে কাগজটা পড়তেন। এর নাম ছিল মিল্লাত। হাসিম সাহেবের গ্রুপকে অন্য দল কমিউনিস্ট বলতে শুরু করলো, কিন্তু হাসিম সাহেব ছিলেন মৌলানা আজাদ সোবহানির একজন ভক্ত। তিনি বিখ্যাত ফিলোসফার ছিলেন। মৌলানা আজাদ সোবহানি সাহেবকে হাসিম সাহেব আমন্ত্রণ করে এনেছিলেন কলকাতায়। আমাদের নিয়ে তিনি ক্লাস করেছিলেন। আমার সহকর্মীরা অধিক রাত পর্যন্ত তাঁর আলোচনা শুনতেন। আমার পক্ষে ধৈর্য ধরে বসে থাকা কষ্টকর। কিছু সময় যোগদান করেই ভাগতাম। আমি আমার বন্ধুদের বলতাম, তোমরা পণ্ডিত হও, আমার অনেক কাজ, আগে পাকিস্তান আনতে দাও, তারপরে বসে বসে আলোচনা করা যাবে। হাসিম সাহেব তখন চোখে খুব কম দেখতেন বলে রক্ষা। আমি পিছন থেকে ভাগতাম, তিনি কিন্তু বুঝতে পারতেন।
পরের দিন দেখা করতে গেলেই জিজ্ঞেস করতেন, কি হে, তুমি তো গত রাতে চলে গিয়েছিলে। আমি উত্তর দিতাম, কি করব, অনেক কাজ ছিল। কাজ তো থাকতোই ছাত্রদের সাথে, দল তো ঠিক রাখতে হবে। ইলেকশনের দিন ঘোষণা হয়ে গেছে। মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড গঠন হবে। কাউন্সিল সভা ডাকা হলো কলকাতা মুসলিম ইনস্টিটিউটে। মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ডে 9 জন সদস্য থাকবে। তার মধ্যে 2 জন এক্স অফিসিও আর মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টি থেকে একজন, আর একজন এমএলএদের মধ্যে থেকে। বাকি 5 জনকে কাউন্সিল নির্বাচিত করবে। পূর্বের থেকেই দলে 2 গ্রুপ হয়ে আছে। তথাপি পাকিস্তান ইস্যুর উপর নির্বাচন এ সময় গোলমাল না হওয়াই বাঞ্ছনীয় ছিল। আমরা ভালোভাবেই বুঝতাম 4 জনের মধ্যে একজন প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি, যথা মৌলানা আকরাম খাঁ সাহেব, একজন মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির নেতা হিসাবে খাজা নাজিমুদ্দিন সাহেব, আর পার্লামেন্টারি পার্টি একজন প্রতিনিধি দেবেন এবং একজন আপার হাউসের মুসলিম লীগ গ্রুপ থেকে নির্বাচিত হবেন। নাজিমুদ্দিন সাহেব পার্লামেন্টারি পার্টির নেতা ছিলেন। এমএলএ ও এমএলসিরা তারই ভক্ত বেশি ছিল। শহীদ সাহেব ডেপুটি লিডার হওয়া সত্ত্বেও তাকে প্রতিনিধি না করে নাজিমুদ্দিন সাহেব ফজলুর রহমান সাহেবকে পাঠালেন। আজ এ পর্যন্ত।